বলছি কি স্বামী, চলো না একটু দার্জিলিং থেকে ঘুরে আসি। আরে বাবা, এই ঠান্ডার ভিতরে দার্জিলিং যায় কি মরবা? এখানে যে ঠান্ডা পড়তেছে মানুষ মরে যাচ্ছে, আর তুমি দার্জিলিং গেলে কি করবা বুঝতে পারিস? বিয়ে হতে তুমি বলতেছো ঘুরতে যাবা, আমার নিয়ে ঘুরতে যাবা, এই করতে করতে 27টা বছর কাটিয়ে গেছে, কিন্তু এখনো তুমি এই হাওড়া স্টেশনের ওই পাশে কোনোদিন নিলে না। আরে বউ, ধৈর্য রাখ। ধৈর্যর আর এক নাম গুণ, বুঝতে পারিস? সবুরে নেওয়া ফলে। আমার তো নিয়ানুই লাগবে না, তুমি ঘুরতে নিয়ে যাবা কিনা সেই কথা বলো। শোন, নতুন একটা কন্ট্যাক্ট পাইছি। এই কন্ট্যাক্টে মোটামুটি যদি জমিটা কিনতে পারি রেলওয়ে স্টেশনের পাশে 3.5 কাঠা, তাহলে মোটামুটি ঘুরতে যাওয়া হয়ে যাবে। কিনে এমনি ঝপত করে বেচে দেবো, বিশাল টাকা এসে যাবে। তোমার এই শয়তানি বুদ্ধি কোনোদিন গেল না। এ জমি কেন সে জমি কেন, কিনতে কিনতে তো মোটামুটি সব কিনে ফেলালে, তাও তোমার এখন পয়সা কম থেকে যায়। আরে বউ, এরকম বলে না। মানে পয়সা হচ্ছে ভগবান, ভগবানের যত গোছাবা তত কাজে লাগবে, বুঝতে পারিস? বুড়ো, এখন তো খরচা করবে না, তোমার মরার পরে সব টাকা আমি নেবো, তখন দেখবা কেমন লাগে। এ বউ, তুমি কি বলো? ঠিকই বলছি, দার্জিলিং নীতি বলতেছি নেবা না তো, মরার পরে এই পাশের বাড়ির এই গোবরের গুটিয়ে দিয়ে তোমার পোড়াবো, বুঝতে পারিস? এই কাকেও টাকা খরচা করাবো না, সব টাকা আমি আত্মসাৎ করে নেবো। এ বলে কি? শালার কিপটে বুড়ো, জীবনে একটা ভালো খাবার আনলো না, না একটা শাড়ি আনলো না, একটু ঘুরতে নিয়ে গেল, এর সাথে বিয়ে করে জীবনটা আমার ঝাড়কার হয়ে গেল। টাকা খালি ওর অ্যাকাউন্টই ডাকবে, তো টাকার গোষ্ঠী মারি। হে বউ, তুই এরকম কথা বলতেছিস কেন? ধর, তুমি আমার সাথে কথা বলে না, বাড়িতে কতবার বলেছি এই বুড়ো ঢামনার সাথে বিয়ে দিয়ে না, দিয়ে না, না বাড়ির লোকজন টাকা পয়সা দিয়ে দেখে এই বুড়োর সাথে বিয়ে করাইছে, আমার কপালটা পুরো ঝালাখালা হয়ে গেল। এ যা দেখতেছি বোর্ডার নিয়ে ঘুরতে যেতেই হবে, কিছু করার নেই। বলছি বউ, কাটা ভাত বাড়ো, আসি খাতি। গিলা ছাড়া আর আছে কি, আসো গিলিয়ে যাও। আরে বউ, টেনশন করিস না, তোরে নিয়ে দার্জিলিং এর মতন ওরকম এক জায়গায় যাবানি ঘুরতে। চাইনিজ বাল্বে ওয়ারেন্টি আছে, কিন্তু তোমার কথায় কোনো গ্যারেন্টি নাই। ওরকম বলিস কেন? হ্যাঁ, তুই আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। খালি খালি আমার রাগায় না, বলে দিচ্ছি। নায়েব মশাই, ও নায়েব মশাই। এই বুঝি 3.5 কাঠা জমি আমার নামে হলো? আসো ভিতরে আসো। বলছি কি, জমি ফেরত পেয়েছো? আর জমির কথা বলবেন না। কেন, কি হয়েছে? কি আর হবে, মাথা খারাপ। আরে অত মাথা খারাপ করো না, খুলে বলো কি হয়েছে। ওই 3.5 কাঠা জমি জলে ডোবা জমি আমাদের দিয়েছে, ও ছাড়া বলে ফুটোর নামে আর কোনো জমি নেই। তুমি এক কাজ করো, তুমি ওই বিডিও অফিসে গিয়ে দাগ নাম্বার দেখে মোটামুটি দেখো ফুটো নামে আর আশেপাশে কেউ আছে নাকি রেলওয়ে স্টেশনের পাশে। বলছি তুমি তো মেম্বার মানুষ, তা তোমার কাছে ওই ব্লু প্রিন্ট নেই? আছে আমার কাছে পুরোনো ব্লু প্রিন্ট, এবছরের নতুন কালেকশন নেই। তাই পুরোনোটা দেখলেই হচ্ছে। দাঁড়াও তাহলে, আমি খপাত করে নিয়ে আসি কাগজটা। ঠিক আছে আনুন, তাড়াতাড়ি আনবেন, আমাদের মাথায় অনেক টেনশন। আরে বাবা, হ্যাঁ আমি যাবো আর আসবো। কি বলছে, ফুটোর নামে জমি নেই? একবার বলছে আছে, একবার বলছে নেই। বলছি এদের বাড়ি টাকা পয়সার কম নাই, বাড়ি ঘর যা বানাইছে অনেক টাকা পয়সা আছে, লোকের টাকা মেরে মেরে মানে এত টাকা বানাইছে। ওইসব কথা ছাড়ো দিদি, যে কাজ আছে সে কাজ করলেই হচ্ছে। খালি পেলে কি করবো, তাই চারিদিকে এদিক ওদিক টাকা দেখলাম, ঘরের জিনিসপত্র মোটামুটি ভালোই আছে। কেন চুরি করবা নাকি? না না, কি যে বলিস তুই। বলছি তোমার স্বামী চলে গেল ঢ্যামনা বাড়ি থেকে পালা, এসে নিয়ে তোমার কোনো টেনশন নেই? ও পোড়ামুখ আর কোথায় যাবে, এদিক দিয়ে লাফা খাই, লাস্টে সন্ধ্যার সময় আসবে বাড়ি। আর যদি না আসে, না আসলে না আসুক, 3.5 কাঠা জমি পালেই হবে, তার উপরে আর আমার কিছু দরকার নেই। এমন কথা বলছো মনে হচ্ছে জমিটা যেন তোমার। আরে বোন, তোর জমি মানে আমার জমি, বুঝিস না? মানে আমার টাকা মানে তোমার টাকা, তাই না? তাই কি বাবা, তোর আমার সাথে রক্তের সম্পর্ক হতে না পারে, কিন্তু তুই আর আমি পুরো একদম নিজের বোন। ও হে, তোমরা কারা? এই আর কি, আমরা মহাজনের কাছে এসেছিলাম। আসলে এই বুড়োটারেও কি বলবো, সারাদিন খালি মেয়ে ছেলে মানুষের সাথে কাজ, কোনো সময় দেখলাম না দুটো বিটা ছেলে মানুষ আসি না তোর কাছে সাহায্য চাইতি, যখনই আসে দেখি মেয়ে ছেলে মানুষ। আসলে আমার বড্ডারই চরিত্র খারাপ, সারা বললি হবে না। কি হলো, এখন বই নিয়ে আবার কোথায় যাচ্ছ? আরে বউ, এরা দুইজন অনেক কষ্টে পড়ে আমার কাছে আইছে, এদের একটু সাহায্য করতেছি। উরি বাবা, যখন জল ভর্তি ভর্তি আমার মাজা ব্যথা হয়ে যায়, তখন তো বলি স্বামী 2 বালতি জল ভরে দিয়ে যাও, তখন তো আমার সাহায্য করতে আসো না। আর আজকে দুটো মেয়ে ছেলে আইছে তোমার সাহায্য চাইতি, তুমি কেটা কম্বল ছাড়িয়ে দিয়ে আলমারির ভিতরে বই খাতা নিয়ে বারোই আইছো। আরাম করিস কেন বউ? দেখিস রে বুড়ো, দার্জিলিং যদি আমার না নিয়ে যাস না, তোর এই বুড়ো বয়সে ডিভোর্স দেবো, দেখিস কেন। টাকা থাকলে কেউ ডিভোর্সের ভয় করে না। বলছি কি, ম্যাডাম চেতে যাচ্ছে যে? ওদের কথা ছাড়ো, ওদের বংশগত রোগ হচ্ছে এই রোগ। তো পট করে নামটা বলে ফেলো। ঝুমা রানী ফড়ফড়ানি। আরে তোমার স্বামীর নাম? ফুটো শর্মা। ফুটো শর্মা, ফুটো শর্মা, ফুটো শর্মা। কি বললে, রেল লাইনের পাশে? হ্যাঁ হ্যাঁ, 306/6 নম্বর গলিতে 5 নম্বর প্লটটা। খতিয়ান নম্বর জানা আছে? হ্যাঁ, 142 খতিয়ান নাম্বার। ফুটো শর্মা, ফুটো শর্মা, ফুটো শর্মা। সত্যি তো, এখান তো ফুটোর একটা জমি আছে, 3.5 কাঠা জমি। হ্যাঁ, তাহলে আমরা কি মিথ্যা কথা বলছি? আমি জানি সবাই পাদুর কাজ, পাদু ছাড়া এসব আকাশ কাজ কেউ করতে পারে না, রাতারাতি নাম নাম সব বদলাই দিতে পারে। কিন্তু একটা গড়বড় আছে যে। কিসের গড়বড়? কি হয়েছে নাইব মশাই? 342 নম্বর প্লট, খতিয়ান নাম্বার যা তুমি বললে, এর নামও ফুটো, কিন্তু এর ফুটোর সাথে আর একটু যুক্ত আছে। কি যুক্ত আছে নাইব মশাই, একটু বলে ফেলান। এই জায়গাটা ফুটো আছে, এই ফুটোর সাথে ফুটো শর্মা নেই, ফুটো ঘাটকলে আছে। কিন্তু আমাদের বাড়ি তো ফুটো ঘাট করে বলে কেউ থাকে না। কি জানি বাবা, তোমাদের তো ওই জমি দাগ নাম্বারও ওই মানুষই দেখাচ্ছে, ফুটো ঘাটকলে। তাহলে এর আগে যে আমরা দলিলটা বের করেছিলাম, ওটা কি ফুটো ঘাট কলের নামে ছিল? হ্যাঁ, দেখাচ্ছে তো এখানে 2003 সালে ফুটো ঘাটকলে 3.5 কাঠা জমি কিনেছে, এই মোটামুটি রেল স্টেশনের একটু সাইডে। হ্যাঁ, সবই তো ঠিক আছে,
তাহলে কি আমরা এর আগে যার রেকর্ড বের করেছিলাম সে ফুটো ঘাট করলেছিল? একদম তাই, ফুটো ঘাট করলে না হলে পারে ওর নামে জমির রেকর্ড খাতায় আসবে কি করে? হ্যাঁ তাও তো ঠিক কথা। তাহলে এখন কি হবে? কি আর হবে, জমি জমা যা দেশে সেটাই পাবা, তাছাড়া আর একটাটাও পাবা না। কেন নায়েব মশাই? আসলে যে ফুটোরে দেখে তোমরা কমপ্লেন করিছো বা এর পিছনে দৌড়দৌড়ি করিছো, সে ফুটো হচ্ছে অন্য আরেকজন। কি বলছেন? এতদিন পরে? আরে বাবা, তোমার স্বামীর কিছু হয়নি সেটাই দেখতে হবে। ওর কিছু হলো কি না হলো সেটা আমার দেখার দরকার নেই। তাহলে এখন কি করবো? তাহলে এই জমির কথা ভুলেই যাও। তাহলে এর পিছনে এতদিন লেবার দিলাম খালি খালি? ওই যে জলের ডোবা যে 3.5 কাঠা জমি আছে, সেই জমিটাই ফুটোর। তোমরা যদি চাও তাহলে ওই জমিটার আমি 15,000 টাকা দিতে পারি। দরকার নেই 15,000 টাকা দিয়ে ঘাস জল কিচ্ছু হবে না। দিয়ে দে 15,000 টাকা দিয়ে দে রে বোন, দিয়ে দে। না দিদি, চলো আগে বাড়ির দিক চলো, ভালো করে ফেসলা হবে তারপরে। চল তাহলে। 3.5 কাঠা জমি হাতের থেকে গেল রে গেল। শালা 3.5 কাঠা জমি যদি নাই পাই, তাই শালা খালি খালি এই শেফালির খাতি দিয়ে আমার বাড়ির ধান চাল নষ্ট করে কোনো লাভ আছে? এটা আজকে খেদাই দিতে হবে। এখন কি করবো? ফুটোরে ডিভোর্স দিয়ে দিলাম, এখন কি পথে পথে ভিক্ষে করে মরবো? যাই দেখি দিদির বাড়ি যাই থাকবো। এখন মাথায় কোনো কাজ করছে না। বৌরি নিয়ে দার্জিলিং ভাবতেছি ঘুরেই আসবো, এই সব আশা কেতায় আগুন হয়ে গেছে। বলছি কি হাগুদা, ওরা কি আমার নামে যে 3.5 কাঠা জমি ছিল এই জমিটা কি খুঁজে পাবে? আরে না রে না, যে উকিল ধরেছি তোর নামের জমি আমার নামে করে দিয়েছে পায়খানা করতে করতে। তাহলে কি আর খবর পায় যে তোর নামে 3.5 কাঠা জমি আছে কি না আছে? তাই যেন হয়, নাই তো আবার মাথা চাড়া দিয়ে আসবে না যে জমি ফেরত দাও, আমকা দাও, ঢামকা দাও। বলতেছি এই শেফালির ব্যাপারটা কি করবা হাগুদা? দাঁড়া, আগে তোর ব্যাপারটা মিটে নিক, তারপরে শেফালির ব্যাপারটা দেখতেছি। একসাথে 2-3টে নাড়াই নিতে পারে, মাথা কাজ করে না। এই বাড়ি এসে পড়ে রয়েছে, ঘ্যানর ঘ্যানর করতেছে, তার জন্য বললাম ও ঘ্যানর ঘ্যানর করুক আর যা করুক, ওরা বুঝে বেড়াবে, ওকে বান্ধবী। আমাকে তো কোনো ডিস্টার্ব নেই, খাইয়ে দেয় শীত হয়ে ঘুম, তা আবার কিসের সমস্যা? হ্যাঁ তার কথাটা ঠিক বলিস, ওরা বুঝে বেড়াবে। বাহ বাবা বাহ, কি দৃশ্য দেখলাম নিজের চোখে। এই মারিছে ঢ্যাবনা চলে আইছে যে। আয় ভাই ঢ্যাবনা আয়, কাছে আয়। তোমরা সত্যি মানুষ বটে। আমারে পাঠাই দিয়েছো আমার বউর সাথে, কেলাই কেলাই আমার হাড়গোড় সব এক জায়গা করে দিয়েছে। তোর মুখে এই জায়গা কি হয়েছে? মুখি, আমার বউ ভালোবাসি ব্যাট দিয়ে বাড়ি দিয়েছে। কি বলিস? তোমরা পারলে আমার সাথে এরকম ব্যাপারটা করতে পারলে? কেন ভাই, আমরা আবার কি করেছি? নিজের ডিভোর্সটা করাই নিলে আর আমারটা ঝুলাই রাখি দিলে। আরে ভাই উপরে এসে বয়, নিচে বসিস না। না না থাক, আমার জায়গা এখানেই, আমি এখানেই বসি। আরে টেনশন নিস না, তোর বউ তো বলিস তোর 1 সপ্তাহ পরে ডিভোর্স দিয়ে দেবে। ডিভোর্স দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না আমার মুখের দিক তাকায়, দেখতে পাচ্ছিস না সব জায়গা রক্ত জমা হয়ে যাচ্ছে। কিলগুতো খাতি খাতি আমার আর সহ্য করার ক্ষমতা নাই। কি বলছিস, তোর বউ তোকে মারছে? না না, সকালে বিকেলে রাত্রি 3 বেলা দুব্ব তুলসী পাতা দিয়ে পুজো দিচ্ছে আমারে। তাও তো ভালো, তোর বউ তোরে পুজো টুজো দেয়। আমার বউ জীবনে তো 1 গ্লাস জল ঢেলে দেয় না। তুমি তাই ভাবলে আমার বউ আমার পুজো দিচ্ছে? পুজো দিচ্ছে মানে সকালে দুপুরে রাত্রি 3 বেলা খেলাচ্ছে। বলিস কি ভাই? তোমাদের বাড়ি যে কদিন ছিলাম খাওয়া দাওয়া ভালো হচ্ছিল, শরীরে একটু বলপত্র পাচ্ছিলাম। বাড়ি গেছি 2 দিন হচ্ছে, কিচ্ছু খাতি দিচ্ছে না, খালি ওই 2খানা শুকনো রুটি আর এই প্যালপেলে চা, ওই দিয়ে জীবন চালাতে হচ্ছে। সকালের থেকে গরুর ঘরের গরুর গোয়ালের কাজ করা, ঘরের থালা বাসন ধোয়া, জামা কাপড় ধোয়া, সারা দেশের নোংরা আবর্জনা পরিষ্কার করা, এমন খাটাচ্ছে না মনে একটা জনেও করে না। এখন কি করবি ভাই? কি করবো কি, আমি বাড়ি ছেড়ে পালাই চলে আইছি, তোমাদের সাথে থাকবো। জীবন মরণ এখন তোমাদের সাথে, তোমাদের হাতে, যা পারবা করবা। তোর বউ এসে যদি খিস্তি খামারি করে, আমার বউ এসে খিস্তি খামারি করুক আর যা করুক, সব দায়িত্ব তোমাদের। এখন থেকে আমি তোমাদের নিজের বলে ঘোষণা করে দিলাম, বউরে আমি ত্যায্য বউ করে দিলাম। ত্যায্য বউ করলি তো হবে না, তোর বউ তোরে ত্যায্য করতে হবে, যেমন আমার বউ আমারে করিছে। তোমার বউ তোমার করিছে ত্যায্য? কে বলিছে? সারা দেশ এই জায়গা ওই জায়গাতে ঘুরে বেড়াচ্ছে, উকিল, আদালত, কোর্ট, থানা, যেখানে যেখানে যাওয়ার দরকার সব জায়গা যাচ্ছে। তোমার মোটামুটি তোমার টাইট করার ব্যবস্থা করতেছে। কি বলছিস ভাই? কি বলছিস না, বাস নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কখন যে তোমার পিছনে দেবে তার জন্য রেডি থাকো। ভাই কি বলছে? বলছি ভাই ঢ্যাবনা, এইসব উল্টো পাল্টা ভয় দেখানো কথা বলিস না ভাই। ভয় দেখানো না, যেটা ঘটতেছে সেটাই তোমার বললাম। আমি যখন জানলা দিয়ে পালাই তখন ওরা কথা বলতেছিল যে হয় জমি দেবে 3.5 কাঠা, নয়তো ফুটোরে ইন্দুর মারা বিষ খায় মারিয়ে ওরা দুজনে জেলে যাবে। এই কি অলক্ষণের কথা। তারপরে কি যেন বলতেছিল যে হসপিটালতে ফুটোরে বাঁচাইছি সেই হসপিটালে ওর নাকি জীবনের শেষ যাত্রা হবে। ও আগুদা বলে কি, আমার তো শুনে আটুকা ফুটিয়ে যাচ্ছে। আরে ভাই তুই টেনশন নিস না, পাদুরি আসতে দে, পাদু সব টাইট দিয়ে দেবে। কোনো পদ্ধতি কাজ হবে না, ওরা দুজনে পাগল কুকুরের মতন খেপিছে, যে হয় মারবো নয়তো মরবো, বুঝতে পারিস? তবুও পাদুর ধারে কোনো না কোনো রাস্তা থাকবেই। দেখো আমার বলার কথা আমি বললাম, যা নিজের কানে শুনেছি তাই পটাপট করে বলে দিলাম, বুঝতে পারিস? আর আমার অনেক মারধর করিছে, আমি কোনো মতে শিকার যাই নাই। আমার মারিছে, তুই বল ফুটোর নামে কোনো জমি ছিল কি না ছিল? আমি বলছি আমি কি জানবো, আমি তো 2 দিনের অতিথি ছিলাম এই বাড়ি, আমি ওদের গোপন কথা কি করে জানবো? তুই বলিস নি তো ভাই? মাথা খারাপ, আমি মরে যাবো তাও কিন্তু তোমাদের সম্পর্কে কিছু বলবো না। বলছি ঢ্যাবনা, ওরা এখন কোথায় আছে? আমি যা শুনলাম নাকি ওরা 2 জন কোন মহাজনের বাড়ি যাবে, তারপরে ওরা একটু ওইদিকে তৈদিক গেছে, আমি জানলা দিয়ে লাফ দিয়ে পালাই চলে আইছি। তুই টেনশন নিস না ভাই, এখন থেকে তুই এখানেই থাকবি, বুঝতে পারিস? তোর সব জীবন মরণের দায়িত্ব সব আমাকে। তার জন্যই তো আমি মেম্বারের বাড়ি যাই নাই, সেটা তোমার বাড়ি আইছি, কারণ মেম্বারতে তোমাকে বেশি ভরসা করি, বুঝতে পারিস? সে তো নয় বুঝলাম, কিন্তু তুই যে ভাই ভয় দিলি না, আমার কেমন শরীরের ভিতরে সুরসুরি করে উঠতেছে। আরে ফুটো, অত ভয় পাচ্ছিস কেন? ফুটো রয়্যাল বেঙ্গল টাইগার, তুই আজকে তো এরকম দেখাচ্ছিস মনে হচ্ছে একটা আরশুলা।
টুডুম 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 জাগো ফুটো জাগো, টুডুম 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 জাগো ফুটো জাগো। আরে কে আসবি আয়, ফুটোকে মারবি আয়। কার এত সাহস? ফুটোকে মারতে হলে ফুটোর মতন বুদ্ধি করে মারতে হবে। হ্যাঁ, ইঁদুর মারা বিষ দিয়ে মারবি? এত বড় সাহস, এত বড় নির্লজ্জি, এত বড় শয়তানি বজ্জাতি। বলছি মেইন কথা, আমরা তিনজন আর পাদু যদি থাকে, চারজন মিলে বুদ্ধি লাগালি পারে, ওরা কোনোদিনই পারবে না। শোন রে, পাদুর বুদ্ধি যেরকম সেরকম বুদ্ধি না। পাদুর বুদ্ধির সাথে বড় বড় এমএলএ এমপি উকিল সব হার মানে যায়। আজকে দেখ চলাৎ করে স্টেশনের বের করে দিল সেই ছেলেটাকে। অন্য কেউ হলে সারা জীবনে বের করতে পারতো না। আর ওর উপর যে এরকম কেস দিছিল, সারা জীবনে সূর্যের আলো দেখতে পারতো না। সেই সব কেস সলভ করে দিচ্ছে চুটকি দিয়ে। আর তোর আর এই ফুটোর কেস এত সামান্য, একদম টক ক্লিয়ার করে দেবে। তাই যেন হয় রে বাবা, তাই যেন হয়। তুই একটু সাবধানে থাকিস রে ঢ্যামনা। তোর বউর রাগ সবচেয়ে বেশি তোর উপরে। তোর যে কোনো সময় মারি দিতে পারে, কিন্তু বুঝতে পারিস? তার কথাটা খারাপ বলো নাই। আমি তো মোটামুটি বাড়িতে বেরোবো না। তোমরা যখন সকালবেলা হাঁটতে যাবো, তখন হাঁটতে যাবো আর খাবো দাবো শোবো, আর ঘরের ভিতরে কাজ বাজ করবো। আমি বাইরের কাজ করবো না। হয়েছে হয়েছে, এত টেনশন নেওয়া লাগবে না। আমি তো আসি নাকি? ফুটো, এরকম যদি বল না দেখাস, 2-3 দিন পরে তোরা বুঝতে পারছিস, কুকুরিও ভয় পাবে না। শরীরই সবসময় শক্তি রাখবি। যে সময় ভগবান তোর মরার দিন ঠিক করেছে, সেদিন তুই মরবি, কেউ তোর বাঁচাতে পারবে না। তা তার আগে তো ভয় পেয়ে থাকি কোনো লাভ আছে? জীবনে চলো, একদম পাহাড়ের মতন চলো। বলছি হাগুদা, তুমি কি কোনো কবিতার বইটাই পড়িছো নাকি? না সকালবেলা বাংলা খাইছো? এত শক্তি পাচ্ছ কোথাতে? ঠিক ধরেছিস, কালকে একটু বাংলা ছিল, সকালে চড়াই দিছি, বুঝতে পারিস? তাই তো ভাবি, সকাল সকালে হাগুদার এত পাওয়ার কোথাতে আসতেছে। যেখানে আমি ফুটোদা ভয় পেয়ে যাচ্ছি, সেখানে হাগুদা পুরো পাহাড়ের মতন একদম সিনা টান করে দাঁড়ায় রয়েছে। বলছি দিদি, তাহলে কি হবে এখন? জমিটা কি ছেড়ে দিতে হবে? বলছি যে মেম্বার আমাদের বিচার করেছে, তার বাড়ি গিয়ে একবার দেখলে হয় না? ঠিক বলিস, চলো মেম্বারের বাড়ি। বলছি খিদেও লাগিছে, বাড়ি কিছু আছে? ও ঢ্যাবনা রান্না করবে না, চল। ঢ্যাবনা যেভাবে পালাই গেছে, আমার তো মনে হয় না বাড়ি ফিরে আসবে। বাড়ি যদি না আসে না, ফুটোর বাড়িতে ঘাড় ধরে টানতে টানতে নিয়ে আসবো। চলো দেখি, চলো চল বোন চল, মাথা টাথা খারাপ হয়ে গেল। শালা অনেকদিন হয়ে যাচ্ছে, ইনকাম কমিয়ে গেছে। যেই আমার অ্যাসিস্ট্যান্ট ঢ্যাবনা চলে গেছে না, সেখান থেকে ইনকাম কমিয়ে গেছে। ঢ্যাবনা শালা এই পাড়ার কেস ও পাড়ার কেস মোটামুটি সব কেসে আমার নিয়ে যেত। আর কম বেশি যত টাকা পাতাম, মাসের শেষে ভালো টাকা দেখা যেত। এখন শালা টাকাই দেখা যায় না। যে করেই হোক ঢ্যাবনার আবার আমার কাছে ফেরত আনতেই হবে। মেম্বার বাবু বাড়িতে আছেন? হ্যাঁ হ্যাঁ আছি, আসো। মেঘনা চাইতে বৃষ্টি, মনে হচ্ছে একটা কেস পেয়ে গেছি। বলছি তুমি এই ঝুমা না? হ্যাঁ আমি ঝুমা। আমার সাথে যে অন্যায়টা করেছো, সেটা কি ঠিক করেছো? আমি আবার কি অন্যায় করলাম? দিদি বলছি মেম্বার বাবু, কাজটা একদমই ভালো করেননি। বাবা আমি আবার কি করলাম? এমন বলছেন আপনি, মানে ভাজা মাছটা উল্টে খেতে জানেন না? আরে বাবা, ঘটনাটা কি সেটা তো আগে খুলে বলো। না বলে এরকম উল্টোপাল্টা ভাবে আমার ব্ল্যাকমেল করছো কিসের জন্য? এমনি আমার ব্লাড প্রেশারের রুগী, তারপরে হট করে হার্ট ফেল করে মরে গেলি, তারপর আর এক জ্বালা। পরশুদিনকে আমার বোনের আপনি ডিভোর্স করাই দিয়েছেন না? হ্যাঁ দিছি তো। কিসের বদলে ডিভোর্স করাই দিয়েছেন? 3.5 কাঠা জমির বদলে। না না, ভুল হচ্ছে। 3.5 কাঠা নর্দমার বদলে। নর্দমা মানে? ওই ফুটো, হাগু, ঢ্যাবনা আর আপনি মিলে যে জমিটা আমার বোনের নামে ট্রান্সফার করেছেন, সেটা একটা নর্দমা। হ্যাঁ ঘোড়া নর্দমা না কি, তা আমি কি করে জানবো? তোমরা যার জন্য আবদার করিস, সে জিনিস তোমাদের আমরা পাওয়াই দিছি, বাস খেল খতম। এই কথার জন্য তোমরা আমার কিভাবে ব্ল্যাকমেল করছো বাবারে বাবা! আর টলি বিপি 180 উঠে যেত। আপনার কাছে এইটুকু একটা ঘটনা মনে হচ্ছে? ওই 3.5 কাঠা জমি আমার বোনের সারা জীবনের স্বপ্ন ছিল, ওখানে একটা বাড়ি বাঁধিয়ে সারা জীবন ওখানে থাকবে। কিন্তু আপনারা কি করলেন? একটা নর্দমা দিলেন। এখন কি নর্দমায় ডুবে ডুবে জল খেয়ে মরবে? দেখো তোমরা কি করবা কি না করবা সেটা আমরা জানি না কিচ্ছু, ঠিক আছে? আমার খালি সালিসিতে টাকা হয়েছে, গেছি, আমার 500 টাকা আমার ফিস সেটা দিছে, ঠিক আছে? আর 2 বোতল বাংলাদেশে, এই বাস সমাধান। আমি আর বেশি কিছু জানি না। তোমরা জানিয়ে দাবি করেছো, ওরা তাই দিছে। তোমরা পড়ে শুনে নেছো, দেখাশোনা করে নেছো। এখন আমার এইসব ধরাধরির ভিতরে যায় না, বুঝতে পারিস? এমনি বয়স হয়ে গেছে, আমার হার্ট ফেলের সমস্যা বেশি। তোমরা আমার চাপ দিয়ে না। তাহলে বলছেন আপনি কিচ্ছু করতে পারবেন না? শোনো, তোমাদের যদি মনে হয় তোমাদের সাথে ঠক জোচ্চারি হয়েছে, তাহলে পুলিশ স্টেশনে গিয়ে তোমরা একটা এফআইআর করো, কেস করো, তারপরে পুলিশ যা করবে তাই, ঠিক আছে? আমরা সব চেষ্টা করেছি, সবকিছুতেই ব্যর্থ হয়েছি। শুধু শেষমাত্র আপনি এক ভরসা ছিলেন। আমরা ভেবেছিলাম আপনি সরল সিজা, আপনি আমাদেরকে উপকার করবেন, আমাদেরকে সত্য রাস্তা দেখাবেন। কিন্তু আপনি এইভাবে আমাদের প্রতারণা করলেন, কোনোদিন আমরা ভাবতেও পারিনি। দেখো মা, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ। আমি এই গ্রামের ভোটের জয়ী হয়ে আমি মেম্বার হয়েছি। আমি পড়াশুনো ভালো জানি না, আঙুলির ছাপ্পা দিয়ে কাজ চালাই, বুঝতে পারিস? এখন তোমরা পড়াশোনা করে জিনিসটা নেছো, এখন সেখানে তো আমি কিছু করতে পারি না। এখন যদি আমি তোমাদের সাথে এরকম করতাম, তখন আমি একটা ব্যবস্থা নিতাম। কিন্তু এখন তো আমার কিছু করার নেই, বুঝতে পারিস? আর ওই যে ওই বাড়ি একটা 1.5 ফুটে একটা ছেলে আছে, ও বিশাল বিয়াদব, বুঝতে পারিস? আমার তো মনে হয় ওই মালেরও হাত আছে এইসব কাজে। আমাদেরও তো সেই সন্দেহ, কিন্তু এখন আমাদের কাছে কোনো প্রমাণ নেই। তা আমরা কি করবো বলো? আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বলছি কি নাম্বার বাবু, আপনাকে একটা কথা বলবো, আপনি যদি রাখতেন তাহলে ভালো হতো। কি কথা শুনি? বলছি আমাদের জমি যদি ফিরিয়ে দেন না, আপনাকে 3 কাঠায় 3 লাখ টাকা দেবো। 3 কাঠায় 3 লাখ? হ্যাঁ 3 কাঠায় 3 লাখ। বলছি কি, টাকার অ্যামাউন্টটা তো ঠিকঠাক আছে, কিন্তু ওই বাড়ি যে 1.5 ফুটে মালটা আছে না, ওর সাথে পাঙ্গা নিতে গিয়ে কেন আমার কুর্চি আমার পিছন থেকে ছুটে গেল।
দেখো, অন্য বাড়ি হলে আমি একটু চেষ্টা করে দেখতে পারতাম, কিন্তু ওই বাড়ি আমি পারবো না, বুঝতে পারিস? কেননা তারপরে আমার চেয়ার ছুটে গেল আমার, তারপর সারা জীবন কেন আমি হেরিকেন ধরে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়। ওই পাদুর সাথে আমি পাঙ্গা নিতে পারবো না। ও মাল বিশাল ডেঞ্জার মাল। ও পুলিশ কারোরই ভয় পায় না। তাহলে কি বলছেন? হ্যাঁ, আমাদের সাহায্য করতে পারবেন না? আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট এক কথাই বলছি, আমি কিচ্ছু পারবো না। তোমাদের ওই 3 লাখ টাকার লোভে পড়ে তারপর আমার জীবন নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যাবে, দরকার নেই। চল ঝুমা চল। হ্যাঁ, আমাদের কেউ উপকার করবে না, আমরা কপাল পোড়া মানুষ, আমাদের কেউ উপকার করবে না। চল চলো দিদি চলো। উপকার তো করার ইচ্ছা ছিল, কিন্তু কিচ্ছু করার নেই আমার হাত পা বাঁধা। আমার তো মনে দুঃখ, 3 লাখ টাকার একটা কেস ছেড়ে দিচ্ছি, এখন হাতে পয়সা করি সামন নেই, কিন্তু কি করব? ওই 1.5 ফুটে মালের মাথায় যা বুদ্ধি, ওর পিছনে কাটি করতে গেলে আমার চেয়ারও গেল, সঙ্গে আমার ধুতিও গেল, মান সম্মানও গেল, আর জীবনটা নিয়ে টানা হেঁচড়াও পড়লো। দরকার নেই রে বাবারে বাবা। শালা কি দিন পড়িছে রে বাবারে বাবা। চোরের মার বড় গলা। ওদিকে অন্যায় করেছে মানে ওরা, আর এদিকে এরা দোষ ভুগতেছে, আর আমি জেনে শুনেও কিচ্ছু করতে পারতেছি না। আর কি বলবো? গিন্নি, গিন্নি, গরম গরম চান তো এক কাপ, মাথা যন্ত্রণা করছে। আর সঙ্গে প্রেশারের ট্যাবলেটটাও আনিস, খালি খালি প্রেশার বেড়ে যাচ্ছে আমার এই ফালতু টেনশনে। বলছি দিদি, এখন কি করব বলো? সব রাস্তাই তো বন্ধ হয়ে গেল, এখন আর কি করা যাবে? তাই তখন ভাবছি, ওদিকে ডিভোর্সও হয়ে গেল, এখন কোথায় যাই কি করি ভাবছি। দিদি, এখন তোমার সঙ্গেই থেকে যাবো তোমাদের বাড়িতে। হুম, বলছি কি প্রচুর খিদে পেয়েছে, দেখ রান্নাঘরে কিছু আছে নাকি দেখ, আর আসার সময় আমার জন্য একটু জল নিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে দিদি, তুমি বসো, আমি কিছু খেয়ে তোমার জন্য জল নিয়ে আসি। পোড়ামুখী, খিদে লাগিছে, আমার বাড়ি থেকে যাবে। মালটার পিছনে সেই দিন থেকে ঘুরছি যে কিছু টাকা পাওয়া যায় নাকি, কিছু টাকা পাওয়া যায় নাকি, তা না। হ্যাঁ, পাইছি একটা ঘোড়ার ডিম। মালটার বাড়ি থেকে বিদায় করতে হবে। সংসার যেরকম চলতেছিল সেরকম চললেই ঠিক আছে। এইসব বুটকো ফাটকা থাকতে পারে, সংসারে খরচা কে টানবে? হ্যাঁ, বসে বসে খাবে আর ড্যান্স করবে। যে করে হোক মালটার বাড়ি থেকে তাড়াতে হবে। আমাদের দুইজনের চলে না সংসার, উপরের তো একটা বোঝা, আর ঘন ঘন খিদে লাগে। বাবা, আর এত সোজা না ফুটোর কাছতে হাগুর কাছতে জমি কেড়ে নেওয়া। আর ওই বাড়ি একটা আছে না 1.5 ফুটে মাল, বাবারে বিশ্বপোত পাকা রে, বিশ্বপোত পাকা। ওই শালার জন্য জমিটা ধরতে পারলাম না। জমি তো ফুটোর নামে ছিল, আমি নিজের চোখে দেখেছি ফুটো শর্মার জমি 3.5 কাঠা। আমি জমি জমা দেখি ওই বাড়ি ঢুকেছি, তা না এইটুক সময়ের ভিতরে কি করে কি গায়েব করে দিল কে জানে। এই মালটা না খাদালি পারে এখন সংসারে আর চলবে না। আর ঢ্যাবনাও এখন বাড়ি আসে না, কোথায় যে মরিছে তা কে জানে। মেম্বারের চ্যাটের ঘোড়া কোনো কাজ করতে পারে না। বললাম 3 লাখ টাকা দেবো, তাও ভয় পাচ্ছে। মেম্বার মানুষ যদি ভয় পায় তাহলে শালা আমরা ওখানে কাজ করবো কি করে, আর টাকা বের করবো কি করে, বা জমি কি করে বের করবো? কি আছে? একটু ভেন্ডি তরকারি ছিল আর 2টো রুটি ছিল, পাটাপাট করে খেয়ে নিয়েছি, এখন পেটটা পুরো একদম ঠান্ডা। আর আমার জন্য যে একটু জল আনতে বললাম, একদম ভুলে গেছি দিদি, আনছি দাঁড়াও। বলছি কি ঝুমা, তোর একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? বলো, তোমার কথা আবার আমি কি মনে করবো? বলছি কি, তোর তো সংসারও গেল, বুঝতে পারিস, এদিকে জমি জমাও গেল, বুঝেছিস? তাই এখন তুই যদি আমাদের বাড়ি থাকে যাস, লোকজন খারাপ বলবে না? সব বলবে না যে আমি তো সংসার ভাঙিছি? ও কে কি বললো তাতে আমার যায় আসে না, তুমি আমার সঙ্গে থাকলেই হবে। দেখ রে, আমি একটা পাড়ায় বাস করি, একটা গ্রামে বাস করি, এখানে আমার সবাই নিয়ে চলতে হয়, বুঝতে পারিস? তোর তো কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে আমার যখন দোকানে যাব, এখানে যাব, ওখানে যাব, সব লোক বলবে এই দেখ, এই যে এই মালটাই ওর সংসার ভাঙিছে, ওর সংসারে এই আগুন লাগাইছে। এইসব টোন, এইসব টিটকেরি আমি সহ্য করতে পারবো না, বুঝছিস বোন? তাই ভাবতেছি কি, তোরে কি করে যে বলি যে তুই এই আমার বাড়ি ছেড়ে, বুঝছিস, তোর নিজের বাড়ি চলে যা। মানে দিদি তুমি কি বললে আমি কিছু বুঝলাম না, একটু পরিষ্কার ভাবে বলো। কথাটা হচ্ছে যে তোরে আমার বাড়ি রাখতে পারবো না, তুই আমার বাড়ি থেকে বিদায় হ। এরকম কথা দিদি তুমি বলতে পারলে না? বলার কি হলো? তোর জন্য 2 মাস ধরে আমার ঘর দুয়ার সব ছাড়িয়ে তোর পিছনে লেবার দিছি, কত কষ্ট করেছি যে যাতে তোর উন্নতি হয়, আর কিছু টাকা আমি পালি, আমারও কিছু উন্নতি হয়, তা না, কিচ্ছু হলো না। নবডঙ্কা, তোর সংসারও গেল, আমার সংসারের অর্ধেক সব জিনিসপত্র গেল। বড়টা এখন কোথায় পুরো নিখোঁজ হয়ে গেছে, এখন আমি কি করে চলবো বল? আর উপরেতে তুই যদি সারাক্ষণ আমার বাড়ি থাকিস আর ঘন ঘন বলবি খিদে লাগিছে খিদে লাগিছে, এত খাবার আমি কোথায় পাবো বলতো? দিদি শেষকালে তুমি খাওয়ার কোটা দিলে আমায়, দেবে না তা কি করবে? গরিব পরিস্থিতি এখন কি করবো বল? তাই বলে খাওয়ার খোটা দিলে? তোমার বাড়ি কদিন খেয়েছি, এই তো 2 দিন খাচ্ছি। দেখ আমি ভালো ভালোই বলছি, ঝুমা আমার বাড়ি থেকে চলে যা, সম্পর্কটা ভালো থাকতে থাকতে চলে যা। এই বাড়ি থাকবে, ঝগড়াঝাটি হবে, তোর ভিতর আমার ভিতর একটা মন কালাকালি হবে। তুমি তো সব শেষ করে দিয়েছো দিদি এক কথায়। হ্যাঁ তুই যা ভাবিছিস তাই, চলে যা বোন, আমি আর তোরে টানতে পারবো না। বোন বলে না তুমি, হ্যাঁ সে যোগ্যতা আর নেই তোমার বলার। ঠিক আছে তাহলে এই টুলাটুলি বান্না, চলে যা। এইরকম তুমি আমার সাথে ব্যবহার করবা আমি কোনোদিন ভাবতে পারিনি। আরে যার টাকা নাই তার কেউ নাই, বুঝতে পারিস? তোর কাছে এখন টাকা নাই তাই তোর কেউ নাই, বুঝতে পারিস? তুই যা, সেই তোর হসপিটালে গিয়ে থাক, নয়তো নিজের বাড়ি ওই ভাঙাচোরা ঘর সেখানে গিয়ে থাক, নয়তো ফুটোর পা ধরে ক্ষমা চাই ফুটোর বাড়ি গিয়ে থাক। এতক্ষণ আমি বুঝতে পারলাম আমার জীবনে কি ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? একদিন তোমার বাড়ি প্রথমবার আসলাম না, বোন বলে গলায় জড়িয়ে ধরলে, সেদিন থেকে প্রেম ভালোবাসা তোমার প্রতি আমার। কিন্তু তুমি যে এইভাবে আমার সংসারের ভিতরে সুই হয়ে ঢুকে একদম ফাল করে বেরিয়ে গেলে আমি বুঝতেই পারলাম না। আমার সংসারে টুকটাক ঝগড়াঝাটি হতো ফুটোর সাথে, হাগুর সাথে, সবার সাথে, কিন্তু তুমি আসার পরের থেকে এমন বিচ্ছেদ শুরু হলো, এখন তো আমার ওই বাড়িতে কোনো জায়গাই নেই। আমার সব শেষ করে দিলে দিদি, তুমি আমার সব শেষ করে দিলে। কত নাটকের কথা বলিস না তো, আমার কান এমনি ঝালাপালা হয়ে গেছে, তুই এখান থেকে চলে যা।
সত্যি তুমি আমার সংসারটা শেষ করে দিলে। ভালোভাবে সবকিছু চলছিল, প্রত্যেক সংসারে কম বেশি একটু ঝগড়াঝাটি হয়, আস্তে আস্তে মানায় ঝানায় নিতাম, কিন্তু তুমি যে আমার সংসারে আগুন ধরাই দিলে দিদি, তুমি যে আমার সংসারে আগুন ধরাই দিলে। অত দিদি ফিদি বলিস না, বুঝতে পারছি সেখান থেকে কেটে পড়। সত্যি তুমি নিজের লোক হয়ে যে এইভাবে আমার আঘাত করবা আমি কোনোদিন বুঝতে পারিনি। তুমি যে আমার পিঠ পিছনে এরকম ছুরি একদম ঢুকাই দেবা আমি কোনোদিন বুঝতে পারিনি। এখন বুঝেছিস তো, এখন এখান থেকে বিদায় হ। লজ্জা নেই তোর? কতবার বলছি এখান থেকে চলে যা, এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমি তো চলে যাবই, কিন্তু যাওয়ার আগে তোমায় কিছু কথা বলে যাচ্ছি দিদি, মনে রেখো। তুমি যে আমার সঙ্গে যে ব্যবহারটা করলে, একদিন দেখবা তোমার জীবনের সঙ্গে এরকম ব্যবহার হবে, তখন তুমি সব জায়গায় গিয়ে ভিক্ষা চাইবা আর রাস্তার ভিখারি হয়ে যাবা, মনে রেখো। শোন, শগুনির অভিশাপে কোনদিন গরু মরে না, মনে রেখো দিদি। তুমি মনে রেখো, আজকে তুমি যে ব্যবহারটা আমার সঙ্গে করলে না, একদিন তোমার সঙ্গে হবে এই ব্যবহার, মনে রেখো। আজকে তুমি আমার সব শেষ করে দিলে। তুমি এত বড় একটা অভিনয় করবে আমার সঙ্গে আমি কোনোদিন ভাবতে পারিনি। যা রে যা, আমার সামনে নাকা কানা কানিস না, যা। দিদি তুমি এরকম করবে আমি কোনোদিন ভাবতে পারিনি। মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থের। নাকামো মারিস না, পটাপট বিদায় হ। খিদে লাগিছে আমার, দুধের রুটি পাকা পাক করে খেয়ে ফেলাইছি, এখন আমি কি জল খেয়ে থাকবো? হ্যাঁ, পেটে সলি পিটিস হয়। বাবা বড় আমার নিজের বোন হয়ে পড়িছে, কেলামো মারাচ্ছে। ভাবনা আজকে বাড়ি আসুক, ওরে যদি আজকে বেলন দিয়ে না আসলি তা আমার নাম ঝিকির মিকির না। রক্ত গরম হয়ে যাচ্ছে আমার মাথার। দুটো মাসের পিছনে নষ্ট করেছি, এখন পাওয়ার সময় পালাম বাবাজি ঠুল্লু। দিদি তুমি আমার সঙ্গে ভালো করলে না, মনে রেখো তোমার সঙ্গে ভালো হবে না। তুই যা পারার করে নিস, যা তো, তুই যা পারার করে নিস। টাকামো মারাই আমার টানে কে? ও না, আমি টানবনি, খাই আমার কাজ নেই। স্বার্থ ছিল তাই তোর বোন বলিছি, এখন স্বার্থ নেই, তোর আমি চিনি না। এখন আমি কি করব? কোথায় যাই, কি করি? কোথায় গেলে একটু শান্তি পাই? আমি যে ওদের সঙ্গে এরকম ব্যবহার করেছি, এখন ওদের বাড়ি গেলে তো আমায় আর রাখবে না। কি করব আমি, কি করব কিছুই বুঝে পাচ্ছি না। ইঁদুর মারা বিষ তো এই পাদুর জন্য এনেছিলাম, এখন ভাবছি নিজে খেয়েই মরবো। ভালোই চলছিল সংসার, দিদি এসে সংসারটা পুরো একদম শেষ করে দিল। এখন আমি কি করি? আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। ভগবান একটা রাস্তা দেখাও, আমার জীবনে যে এখন কোনো গতি নেই। কোথায় যাই, কি করি? মানুষ যে এত বড় স্বার্থপর হয় তা কোনোদিন ভাবতেও পারিনি। সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল।